সরাসরি আলাপে চলে যেতে চাই। আমাদের সঙ্গে এক পর্যায়ে যুক্ত হবেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন নরসিংদী জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিভাগের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শিরিন আক্তার। দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অ্যাডভোকেট শিরিন আক্তার, আমন্ত্রণ আপনাকে। একটা বিষয়ে শুরুতে একটু স্পষ্ট হতে চাই, মানে আমরা সব সময় দেখি যে সংসদে যখন সংরক্ষিত নারী আসনের সাক্ষাৎকার চলে এবং সেই মনোনয়ন প্রত্যাশীদের কথাগুলো আমরা শুনি, তারা প্রত্যেকেই এই কমিটমেন্ট করেন যে পিছিয়ে পড়া নারীদের জন্য তারা কাজ করবেন এবং তাদের একটা শক্ত কণ্ঠস্বর হয়ে তারা পার্লামেন্টে যাবেন। আমরা যে 53-54 বছর ইতিহাস দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে দেখতে পারি যে রাজনীতিতে এখনও নারীদের অংশগ্রহণ খুবই কম। যতটুকু আছে ততটুকু আসলে কার্যকর প্রভাব রাখছে নিশ্চিতভাবে বলা যায়, কিন্তু আমরা আসলে কোনোভাবেই সেই সংখ্যাটা বাড়াতে পারছি না। এখানে সংরক্ষিত নারী আসনের যারা দায়িত্ব পালন করছেন তাদের দুর্বলতা আপনি কতটুকু দেখেন, তাদের কাজ করার সুযোগ কতটুকু আছে, এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার জায়গাটাই বা আপনি কেমন দেখেন, কতটা গুরুত্ব সহকারে নারীদেরকে তারা নেতৃত্বের জায়গাটাই ভাবেন আসলে? ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সংরক্ষিত নারী আসনের বিষয়ে আপনি যে কথাগুলো আমাদের বলেছেন, আমি বিগত সময়ে দেখেছি যে আমাদের নারীরা সংরক্ষিত আসনে সংসদে যায়, কিন্তু আসলে নারীদের নিয়ে তেমন কোনো তাদের মাথা ব্যথা নেই, বা নারীদের নিয়ে কিভাবে এগিয়ে যাবে, হ্যাঁ, সে বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা সবসময় দেখা যায় যে দল তাদের যেভাবে বলে সেভাবেই তারা কাজকর্ম করে। তবে আমি মনে করি যে সংরক্ষিত নারী আসনে সংসদে যেতে পারলে শুধুমাত্র যে দল আমাকে যেভাবে বলতে বলবে সেভাবেই আমি বলবো, সেরকম আসলে আমি মনে করি না। আমি মনে করি যে সরকারের সদিচ্ছা থাকতে হবে যে নারীদের নিয়ে কাজ করার জন্য, এবং যারা ওখানে সংসদে যাবে অবশ্যই তাদের সেই স্বাধীনতাটা দিতে হবে যেন তারা নারীদের নিয়ে কাজ করতে পারে। এবং আমি এখানে অবশ্যই আমার যে বড় দলগুলো আছে তাদের আমি বলবো যে তাদের এখানে ব্যর্থতা প্রচুর, এবং তারা আসলে নারীদের সেরকম কাজ করার সুযোগ দিচ্ছে না। যে এটা আমি মনে করি, আমার জায়গা থেকে আমি মনে করি, যেহেতু আমি একজন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, বিগত দিনেও আমি মহিলা আইনজীবী সমিতিতে যখন আমি এখনো আছি, আমি নারীদের নিয়ে অনেক কাজ করেছি। কিন্তু আসলে নারীরা কেন পিছিয়ে পড়ছে সেটা হচ্ছে আমাদের যে বড় দলগুলো আছে তাদের আসলে সেরকম নারীদের নিয়ে ভাবনা চিন্তা নেই। আপনারা এবারে দেখবেন যে আমাদের নারীদের নির্বাচনের সময় কিছু কিছু দল আছে যারা নারী কোনো প্রার্থী দেয়নি। তাতে কি বোঝা যাচ্ছে যে তারা আসলে নারীদের সমান সুযোগটা দিচ্ছে না। হ্যাঁ, যতটুকু দেওয়ার কথা, যে 30% দেওয়ার কথা, সেটাও কিন্তু আসলে দিচ্ছে না। সেক্ষেত্রে আমি মনে করবো নারীরা ব্যাপকভাবে পিছিয়ে আছে, এবং সেগুলা আসলে বড় দলের সদিচ্ছা নেই বলেই কিন্তু এই অবস্থা তাদের। এবং এটাও তো একটা বড় প্রশ্ন, মানে আন্দোলনের সময় নারীদের অংশগ্রহণ বেশি থাকে কিন্তু সংসদে নির্বাচনের সময় নারীদের অংশগ্রহণ কম থাকে, এবং এর জায়গা থেকে আপনি আপনার মতো করে একটা ব্যাখ্যাও দিলেন। এবার যদি আমরা বাস্তবতা চ্যালেঞ্জটা দেখি, মানে আমরা দেখতে পাচ্ছি 4 শতাধিক নারী প্রার্থীদের ইন্টারভিউ হলো, এবং প্রত্যেক নারীর আলাদা আলাদা সংগ্রামের গল্প আছে, কারণ রাজনীতির পথটা কোনো নারীর জন্য মসৃণ না। প্রত্যেকটা সংগ্রামের গল্পগুলো শুনে সেখান থেকে বাছাই করা কোন কোন পরিকাঠামোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কতটা চ্যালেঞ্জিং আসলে পুরো কাজটা? সত্যি কথা বলতে আমার জায়গা থেকে আমি যেটা মনে করি যে এখন যারা নারীরা আসছে, বা আজকে আমি দেখলাম যারা বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য যারা সেখানে গিয়েছে, সবারই একটা আলাদা আলাদা হয়তো গল্প রয়েছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে তারা আন্দোলন সংগ্রামের রাজপথে ছিল। হ্যাঁ, তাদেরকে মানে বর্তমান সরকারের তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা উচিত। এবং আমি দেখতে পাচ্ছি যে যারা আসলে কখনো রাজপথে ছিলই না, যেমন আমাদের জেলা পর্যায়ে যদি আপনি খবর নিয়ে দেখবেন যে আমি যখন রাজপথে ছিলাম, যে 24-এর আন্দোলনের সময় একমাত্র আমি একজন নারী ছিলাম যে আমি সম্মুখ সারিতে থেকে নারী নেতৃত্ব দিয়েছি, এবং সেক্ষেত্রে আমার ছেলে এবং আমার ছেলে ব্যাপকভাবে আহত হয়েছিলেন এবং আমার ছেলে কুমায় ছিলেন। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে দেখছি যে আমাদের সেই মূল্যায়নটা করছেই না, বরঞ্চ যে যাদের আমি কখনো দেখিনি তারাই এখন সব জায়গায় এক্সেস পাচ্ছে, ডিসি অফিসে তারা গিয়ে বলছে, তাদের নিজেদের গল্প তৈরি করছে। কিন্তু যদি ইতিহাস এবং আপনারা ওইটাকে কি বলে যে গোয়েন্দা রিপোর্ট দেখেন, হ্যাঁ, ওনারা যদি গোয়েন্দা রিপোর্টটা মূল্যায়ন করে তাহলে অবশ্যই
যারা রাজপথে ছিল এবং হামলা মামলার শিকার হয়েছে, সত্যি কথা বলতে যারা সংসদে গিয়ে কথা বলতে পারবে এরকম যোগ্যতা সম্পন্ন নারীদের আনতে হবে। যাকে তাকে নিয়ে যদি আপনারা আসনে বসান, তাহলে তো বিগত দিনে দেখেছেনই যে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট আমলে যাদের বসিয়েছিলেন অযোগ্য প্রার্থীদের, তারা কিভাবে আসলে সংসদ পরিচালনা করেছে। যদি এরকম হয় অ্যাডভোকেট শিরিন আক্তার, যদি এরকম হয় যে একজন নারী প্রার্থী তিনি আসলে রাজপথে খুব বেশি সক্রিয় ছিলেন না, নানা কারণেও সেটা হতে পারে, কিন্তু খুব চমৎকার করে তিনি আসলে সংসদে কথা বলতে পারার মতো সেন্স রাখেন এবং সেরকম আইনগত দিক তিনি ভালো বোঝেন, সেক্ষেত্রে তার এটা বড় যোগ্যতা হতে পারে কিনা, অর্থাৎ রাজনীতিতে মাঠে থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিনা? জি জি, অবশ্যই। শুধু ধরেন যে মাঠে আছে তাকে অন্য কাজেও লাগানো যায়, কিন্তু সংসদে কথা বলার মতো অবশ্যই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি লাগবে। যারা কথা বলতে পারে না, আমি মনে করি যে যারা জনগণের কথা বলতে পারে না, জনগণের অধিকার নিয়ে কথা বলতে পারে না, ভালো কথা বলতে পারে না, তাদের আসলে সংসদে না যাওয়াটাই আমি বেটার মনে করি। কিন্তু বর্তমান সরকারের উচিত যে রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরও মূল্যায়িত করা, তাহলে না হলে তো আপনার পরবর্তীতে আপনারা এরকম মানে নারী নেতৃত্ব বের করতে পারবেন না, তাদের আপনারা মূল্যায়ন করবেন না বা এই সরকার মূল্যায়ন করবে না, তাহলে নারীরা রাজপথে থাকবে কেন? নারীরা তো তখন আর আসার জন্য যে রাজপথে আন্দোলন সংগ্রাম করার জন্য যে আগ্রহ, সেই আগ্রহটা তারা হারিয়ে ফেলবে, তাহলে তারা তখন আর রাজপথে আসবে না। তাহলে আমরা যদি নারীদের নেতৃত্ব চাই, অবশ্যই যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন অবশ্যই করতে হবে। আচ্ছা, আমরা এই যে রাজপথে আন্দোলনটাকে ত্যাগ শব্দে বলতে পারি, যে যারা আসলে ত্যাগ স্বীকার করেছে। একটা বিষয় একটু বলবেন, মানে অবশ্যই বিভাগ ভিত্তিক দৃষ্টিভঙ্গিটা কি ঠিকঠাক আছে? কারণ এটা নিয়ে আমরা নানা সময় কথা শুনি, ঢাকা বিভাগকে এক ধরনের দৃষ্টিতে দেখা হচ্ছে, অন্যান্য বিভাগগুলোকে আর একটা দৃষ্টিতে দেখা হচ্ছে। এই বৈষম্যের জায়গাটা তো অন্য সময় আমরা শুনেছি, 17 বছর ধরে বিভিন্নভাবে আমরা শুনেছি। এখন এই সময় আপনি কতটা দেখছেন, কতটা শঙ্কা বোধ করছেন, কতটা আশাবাদ পাচ্ছেন? আসলে যেহেতু ফ্যাসিস্ট সরকারের আমলে যা হয়েছে তা তো সম্পূর্ণই মানে আপনারা জানেন যে কি হয়েছিল সেখানে। আত্মীয় স্বজন, তারপরে ধরেন নিজেদের লোক ছাড়া, এবং মানে ফ্যাসিস্ট সরকারের আমলে যা হয়েছে এটা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু বর্তমান সরকারের আমলে আমি যেটা দেখতে পাচ্ছি, যে আমার জেলার ভিতরেই আমি যেটা দেখতে পাচ্ছি, যে সে আগের যেই মানে পুরাতন ব্যবস্থা ছিল সেটাই আবার মানে ফিরে আসছে, আমি এটাই দেখতে পাচ্ছি। একটা বড় চ্যালেঞ্জের কথা অনেকে বলছেন, আমরা রাজনৈতিক দল হিসেবে এবার দেখলাম নারীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কম হলেও যতটুকু দিয়েছে বলা যেতে পারে সেটার পুরোটাই বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা অপরপক্ষে ছিলেন তাদের দিক থেকে আসলে খুব বেশি আগ্রহ পায়নি। কিন্তু তাদের কাছে যখন আমরা প্রশ্ন করি তারা বরাবরই বলেন নারীরা আমাদের চালিকা শক্তি, তারা নেপথ্যে কাজ করছে ইত্যাদি। মানে এই দৃষ্টিভঙ্গি যদি পার্লামেন্টেও থাকে, একা বিএনপি আসলে কিছু করতে পারবে সেক্ষেত্রে? মানে সরকারি দলের সেক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়া কি যাবে নারী নেতৃত্ব প্রশ্নটাকে যখন সামনে আনা হয়? দেখেন, আমরা যখন যুগপৎ আন্দোলন করেছি শুধু বিএনপি কিন্তু মাঠে ছিল না, অন্যান্য ছোট দল বলেন বড় দল বলেন সবাই কিন্তু আমরা রাজপথে ছিলাম এবং সবাই হামলা মামলার শিকার হয়েছি, জেল জুলুমের শিকার হয়েছি। তো সেক্ষেত্রে যে আমি বিএনপির ভিতরে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যে কমিটমেন্ট ছিল, আমাদের কিন্তু সক্ষমতা থাকতেও কিন্তু আমরা কিন্তু আমাদের যে আমরা সবসময় খেয়াল করেছি যে বিএনপি একটি বড় দল, তারা আসলে সরকার গঠনের ক্ষমতা রাখে এবং তাদের পূর্ব অভিজ্ঞতা আছে, যার কারণে আমরা ছোট দল যারা ছিলাম তারা কিন্তু আমরা বিএনপিকে সমর্থন করেছি। হ্যাঁ, কিন্তু বিএনপি যদি আমাদের এখন সেই মূল্যায়নটা না করে তাহলে এটা অবশ্যই উদ্বেগজনক এবং হতাশাজনক। এবং রাজপথে কিন্তু শুধু বিএনপি নেত্রীরাই ছিল এরকম না, আমরাও কিন্তু ছিলাম। সেক্ষেত্রে বিএনপির উচিত যারা আসলে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে সেটা দল না দেখে যে কারা কারা আসলে রাজপথে অন্যান্য যে ছোট দলগুলোর নেত্রীরা বাইরে ছিল, রাজপথে ছিল, তাদের ভূমিকাটা কি, এটা তো গোয়েন্দা রিপোর্টই আছে। এই গোয়েন্দা রিপোর্ট থেকেই এইসব নেত্রীদের আসলে তুলে আনা। এখন কিন্তু আমরা দেখছি যে বিএনপির নেত্রীদের এই ওনারা বেশি মূল্যায়ন করছে এবং আমরা ওনারা মুখে বলছে একটা যে আমাদের জন্য তারা এটা করবে যারা হামলা মামলা শিকার হয়েছে, রাজপথে ছিল এবং যোগ্য প্রার্থীদের, কিন্তু আমি এখন যা দেখছি সেটা হচ্ছে বড় বড় নেতাদের ওয়াইফ। আপনাদের আমি একটা কথা বলি যে আমি কিছুদিন যাবত জাগপার সভাপতি রাশেদ, ওনার নাম বোধহয় রাশেদ খান, উনি দেখছি যে মানে বিএনপি কে অনেক সমালোচনা করছে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকেও কিন্তু উনি ছাড়ছে না। কিন্তু আপনি দেখেন যে যুগপৎ আন্দোলনের সময় কিন্তু উনিও কিন্তু বিএনপির কাছে গিয়েছে, কিন্তু এখন সে যখন দেখছে যে বিএনপির সাথে তাদের ব্যাটে বলে মিলেনি, সে কিন্তু এখন জামাতে গিয়েছে, সেখানে তার বোনের জন্য সে একটা আসন বাগিয়ে এনেছে।
কিন্তু আমরা কিন্তু এই গণ অধিকার পরিষদ, আমি যেহেতু গণ অধিকার পরিষদের সহসভাপতি, আমি কিন্তু রাজপথে ছিলাম। নরসিংদীতে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সমস্ত মানুষ জানে যে আমার এখানে আন্দোলন সংগ্রামে কি ভূমিকা ছিল, আমার কি ভূমিকা ছিল এটা সবাই জানে। কিন্তু আমি যদি এখন সেই মূল্যায়নটা না পাই, যেমন আমি যখন নির্বাচন করেছি, যেহেতু আমরা যুগপৎ আন্দোলনে একসাথে ছিলাম এবং বিএনপির সাথে আমরা জোট করেছি, যার কারণে কিন্তু জনগণ ভেবেছে যে তাহলে আমি কেন ওনাকে নির্বাচনে ভোট দিব, যেহেতু উনি বিএনপির সাথে জোট করেছে। কিন্তু বিএনপির এখন উচিত যে আমি নির্বাচন করেছি, আমি রাজপথে ছিলাম, আমি একজন অ্যাডভোকেট এবং আমি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, আমি অনেকদিন যাবত মহিলাদের নিয়ে কাজ করছি এবং বিগত দিনেও আপনার সম্বন্ধে অ্যাডভোকেট শিরিন আক্তার, নিশ্চয়ই আপনার সম্বন্ধে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে এবং গোয়েন্দা রিপোর্ট সহ নানা কিছু বলছিলেন, সবকিছু বিচার বিশ্লেষণ করে যোগ্যতম যে সমস্ত পরিকাঠামোগুলো আছে সেখান থেকে নিশ্চয়ই মূল্যায়নের জায়গাটা নিয়ে ভাবা হবে। কিন্তু আমি যেটা জানতে চাই সেটা একটু বড় ক্যানভাসে। ধরুন 18 মাসের যে অন্তর্বর্তী সরকার ছিল, আমরা ঐক্যমত্য কমিশন নামে একটি কমিশন দেখেছি, সেখানে নানা বিষয় নিয়ে কথা হয়েছে এবং আমরা দেখলাম যে সংসদের নারী আসনের সংখ্যা বাড়ানো, অর্ধেকের মতো করে ফেলা একটা প্রস্তাব এসেছিল এবং কোনো রাজনৈতিক দলই সেখানে আগ্রহ দেখালো না। সেই হিসেবে শুধু বিএনপি কেন, কোনো রাজনৈতিক দলই তো আসলে আপনি মানে সাধুবাদ জানাতে পারবেন না অন্তত নারীদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে? জি, আমি এখানে অন্যান্য যে দল তাদের দোষারোপ করবো, তার কারণ তাদের এখানে সদিচ্ছা ছিল না। আমি যে ঐক্যমত কমিশনে, আপনারা জানেন যে ঐক্যমত কমিশনে যারা ছিল সেখানে বড় দল ছোট দল সবাই কিন্তু নারীদের প্রতি তাদের যে আগ্রহটা আমি দেখেছি সেটা ব্যাপক হারে আসলে মানে আমাদের নারীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটেনি, সে আগের অবস্থায় আছে। এবং আপনারা জানেন যে ঐক্যমত কমিশনটা যেখানে গঠন করা হয়েছিল সেখানে কিংস পার্টির লোকজনই বেশি ছিল এবং তাদেরকে বেশি মূল্যায়ন করা হয়েছে, কিন্তু তারাও তো নারীদের নিয়ে কোনো কিছু বলেনি। এবং এই 17 মাস, যেমন 17 বছর যেমন মনে করেন ফ্যাসিস্ট সরকারের ছিল এবং এই 17 মাস মনে করেন কিংস পার্টির দখলে ছিল, এখানেও নারীদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। এবং আমি আশা করব যেহেতু আমাদের দল যারা যুগপৎ আন্দোলনে ছিল এবং জোটে ছিল এবং যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে হামলা মামলার শিকার হয়েছে, তাদের যেন বর্তমান সরকার মূল্যায়ন করে। যেমন আমাদের গণ অধিকার পরিষদ থেকে আমাদের সাথে কথা ছিল যে সংরক্ষিত নারী আসনে আমাদের একটা আসন দিবে, কিন্তু এখন কিন্তু বর্তমান সরকার সে বিষয়ে কোনো আগ্রহই দেখাচ্ছে না। এটা আসলে খুবই হতাশাজনক এবং উদ্বেগজনক। আমি আসলে এবার একটু আইনি দিকটা জানি, নির্বাচনের ব্যাপারটা তো বুঝলাম এবং একটা আইনি দিকটা বুঝি, যেহেতু আপনি আইনেরই মানুষ। ধরুন আপনি আগে স্পষ্ট করেছেন যে পার্লামেন্টে আসলে সরকার যা বলবে সেই টোনে আপনারা কথা বলবেন না, আপনাদের নিজস্ব একটা মতামত থাকবে এবং আপনারা যুক্তি দিয়ে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করবেন। কিন্তু কথা হচ্ছে সংখ্যাটা তো কম নারীদের, সেই হিসেবে কোনো একটা আইন বা কোনো একটা অধ্যাদেশ বা কোনো একটা বিল যখন চূড়ান্ত করা হবে, কণ্ঠ ভোটে আসলে নারীদের সেই সুযোগটা কতখানি থাকবে এবং যে আইন আছে সে আইন প্রণয়নে আসলে কি ধরনের পরিবর্তন আসতে পারে অন্তত নারীদের দ্বারা? আমি মনে করি যে নারী আসন আরো বৃদ্ধি করা উচিত। হ্যাঁ, সেখানে নারীদের নিজস্ব একটা কণ্ঠস্বর থাকা উচিত এবং আমাদের উপরে যেন কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয়, আমরাও যেন ওইখানে আমরা কথা বলতে পারি, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারি, সেখানে আমাদের কণ্ঠস্বর যেন উচ্চ পর্যায়ে থাকে। যেমন আমাদের যদি মূল্যায়ন না করা হয় তাহলে ওইখানে যে নারী আসন এমনিতেই তো সংখ্যায় কম, তখন আপনারা দেখেন যে বিগত দিনে নারীরা ওইখানে কোনো তাদের যে বক্তব্য এবং তাদের যে আশা আকাঙ্ক্ষার জন্য তারা কোনো কিছু করতে পেরেছে কিনা, কেউই করতে পারেনি, কারণ তাদের সংখ্যা অনেক কম। তারা ওইখানে সাহেব বলে চমৎকার, মোসাহেব বলে হতেই হবে হুজুরের মতে আমোদকার। ওইখানে সরকার যেভাবে বলতে বলেছে আমাদের, আমরা ওইভাবেই আমাদের বলতে হয়। সেক্ষেত্রে আমি মনে করি যে এই আইনটিকে আমাদের জন্য নতুন কোনো আইন করা দরকার এবং ঐক্যমত কমিশন যেহেতু এটা করেনি, সেক্ষেত্রে আমি মনে করি বর্তমান সরকার পরবর্তী, শুধু তো এই সরকার তো 5 বছর আছে, পরবর্তীতে ওনারা নাও থাকতে পারে, হ্যাঁ, ওনাদের সুবিধাটা না দেখে নারীদের সুবিধাটা দেখা উচিত এবং আমাদের কণ্ঠস্বর যেন দৃঢ় হয়, আমরা যেন সংসদে একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি, সে বিষয়ে আমাদের দিকে অবশ্যই তাদের মানে যদি প্রয়োজন হয় নতুন আইন প্রণয়ন করা সেটা করবে, এতে তো কোনো বাধা নেই। আমি মনে করি এটা হচ্ছে নারীদের আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য। আরেকটা বিষয় একটু যুক্ত করবেন, মানে নারীদের কিছু সাধারণ সংকট থাকে এবং সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দল কোনো বিষয় না, প্রতিটা রাজনৈতিক দলেরই যে সমস্ত নারী কর্মীরা আছেন তাদের প্রত্যেকেরই কিছু কমন সংকট থাকে, যেটা নিয়ে আসলে পার্লামেন্টে কথা বলার একটা সুযোগ তারা নেন। কিন্তু মুশকিল হচ্ছে কখনো কখনো রাজনৈতিক মতাদর্শ এত বড় হয়ে ওঠে যে নারীরা তাদের সংকটগুলো নিয়ে কথা বলতে গিয়েও পারস্পরিক বিরোধ তৈরি করে। সেই জায়গা থেকে বিরোধী দলে যে নারী সদস্যগুলো থাকবে এবং সরকারি দলে যারা থাকবেন তাদের মধ্যে ওই ঐক্যটা কতখানি থাকবে, কতটা থাকা জরুরি আসলে?
আমি মনে করি যে এখানে কোনো দল মানে যে আমি সরকারি দলের নারী, উনি বিরোধী দলের নারী, জি। সেদিকে আসলে যেহেতু সংসদটা হচ্ছে জনগণের জন্য এবং নারীরা তো আর জনগণের বাইরে না। আপনারা যখন ভোট নিবেন তখন কিন্তু নারীদের ভোটটা আপনারা খুব মূল্যায়ন করেন, পরবর্তীতে কিন্তু নারীদের আর মূল্যায়ন করা হয় না। সেক্ষেত্রে আমি মনে করি যে বিরোধী দলের যে নারী নেত্রীরা থাকবে এবং সরকারি দলে যারা নারী নেত্রীরা থাকবে তাদের মধ্যে একটা ঐক্য থাকা জরুরি। আমি মনে করি যে সেখানে তারা যদি ওই জিনিসটাই দেখে যে ওরা নারী বিরোধী দলের, আমরা সরকারি দলের, আমরা শুধু বিরোধিতাই করব, সরকারি দলের বিরোধিতা করবে বিরোধী দল, বিরোধী দল বিরোধিতা করবে সরকারি দলের, সেক্ষেত্রে এটা না করে শুধু যেহেতু আমরা সংরক্ষিত নারী আসনে ওখানে গিয়েছি, আমাদের সবার মধ্যে একটা ঐক্য থাকা উচিত যেন আমরা দেশের জন্য এবং এই যে অর্ধ সংখ্যক বাংলাদেশের নারী ভোটার আছে এবং নারীরা আছে তাদের নিয়ে যেন আমরা কাজ করতে পারি। আমাদের উভয়ের মধ্যে একটা ঐক্য থাকা আমি জরুরি মনে করি। আপনার মতামত নিয়ে আলাপটা শেষ করে অ্যাডভোকেট শিরিন আক্তার, অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন, শুভকামনা থাকবে আপনার জন্য। এবং দর্শক, আমরা যদি হেলেন জেরিন খান তাকে পেতাম তাহলে আলাপটা নিশ্চয়ই আরো ভালো হতো। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে তাকে আবারও পাবো। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।